বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বস আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম এবং আমার ডানে রয়েছেন দেশের সিনিয়র সাংবাদিক সম্পাদক এম এ আজিজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, দেশে মানুষ রাষ্ট্র কাঠামোর সংস্কার, সংবিধানের বেশ কিছু কাঠামোগত পরিবর্তনের প্রত্যাশায় আছে। এখন পর্যন্ত সরকারের দিক থেকে অনেকেই অভিযোগ করেন যে সেই দিকে খুব একটা মনোযোগ নেই, যদিও ইতিমধ্যে কিছু কিছু আইন সরকার, যেমন ধরেন মাদক নিয়ন্ত্রণ আইন, জুয়া নিয়ন্ত্রণের বিষয়ে আইন বা সাইবার নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক আইন, কোনোটা করেছে কোনোটা করবে, এরকম একটা মানে উদ্যোগের মধ্যে আছে। তো আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে এটা কি স্পষ্ট যে সরকার আসলে কি করতে চাইছে, কি করতে চাইছে না তার অঙ্গীকার অনুযায়ী? ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন, আজিজ ভাই সহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার অঙ্গীকারের মধ্যে যা আছে তার বাইরে কিছু করতে পারবো না, কিংবা অঙ্গীকারের মধ্যে যা আছে সেগুলোই আগে করতে হবে। আপনার তো নিডস বেসড সোসাইটি আমাদের, যে কোনটা কখন আমাদের আগে দরকার। আপনি যে কথাটা বলেন যে মাদকের ব্যাপারটাতে যে মৃত্যুদণ্ডের বিষয়টা এসছে, তার মধ্যে আপনার বিভিন্ন আছে। তো এটা কমব্যাট করাটা আপনার সবচেয়ে বড় বিষয়। সে কারণে সরকারের কাছে প্রায়োরিটি এসছে যে আপনি যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করবেন, কিংবা আপনার এই ধরনের অপরাধগুলো এগুলো থেকে মনে করেন যে ছাড় পেয়ে যাচ্ছে কিংবা জামিন পেয়ে যাচ্ছে। এই যে মাত্রাটা, যেটা শাস্তির মাত্রাটা যখন আপনি বাড়াবেন, তখন দেখা গেছে যে এটা ডেটারেন্ট হিসেবে কাজ করে। আপনার পশ্চিমা বিশ্বে দেখা গেছে যে আইনের এই অপরাধ করার প্রবণতাগুলো কমে যায়। তার কারণটা হলো কি? তার কারণটা হলো ওই যে ডেটারেন্ট হিসেবে আপনি যখন কাজ করেন। এখন আপনি বলতে পারেন যে না, ওদের তো অনেক দেশে, তো আপনার যেমন ইউরোপের অনেক দেশে ক্যাপিটাল পানিশমেন্ট নাই। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আপনার বিভিন্ন ধরনেরই আছে, কোথাও কোথাও মৃত্যুদণ্ড আছে, আবার কোথাও কোথাও নেই। এখন সেটা হচ্ছে যে আপনার যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনশন, যেটা সেটা অনেকে ফলো করে হয়তো বা দেখা গেছে মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্টটা আপনার রাখে না। ইউরোপের মধ্যে যেমন ব্রিটেনে আমি লেখাপড়া করেছি, সেখানে আপনার মৃত্যুদণ্ড ছিল, কিন্তু মৃত্যুদণ্ডটা তারা রহিত করেছে এই কারণে যে দেখা যাচ্ছে 40 বছর পরে নতুন একটা এভিডেন্স এসছে যে যাকে ফাঁসি দেওয়া হয়েছিল বা যাকে আপনার এক্সিকিউট করা হয়েছিল সে নির্দোষ ছিল, যার কারণে তারা ক্যাপিটাল পানিশমেন্টটা তুলে দিয়েছে। তাদেরও ছিল, কিন্তু তারা কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে। আমাদের এই যে ক্রিমিনাল প্রসিডিওর কোডের কথা বলেন, সিভিল প্রসিডিওর বলেন, ক্রিমিনাল প্রসিডিওর বলেন, সব কিছু কিন্তু সেই যে 1908 বলেন, 1860 সাল বলেন, ওটাই কিন্তু এখন আমাদের দেশে বলবৎ আছে। আমাদের মাঝে মাঝে অ্যামেন্ডমেন্ট হয়, কিন্তু আমরা আমাদের মতো করে করতে পারিনি। তার কেন একটা কারণ আমি বলি, ল মেকার যারা হন, সংসদে যারা যান, আইন প্রণেতারা, এটা শুনতে কিন্তু খারাপ শোনা যাবে, কতজন আপনার আইন সম্পর্কে সম্যক ধারণা আছেন? একটা সময় ছিল 70%-এর উপরে। মনে হয় আপনি অনেক এগিয়ে প্রশ্নটা করলেন, কিন্তু আমি প্রশ্ন করতে চাই কতজন তাদের কাজ সম্পর্কে ধারণা আছে? না, আমি তো ও কথাটাই বললাম যে আপনি যে আইন প্রণয়ন করবেন, আইন প্রণয়ন সম্পর্কে কতজনের ধারণা আছে? আপনার প্রশ্ন ছিল সেটা। আমার প্রশ্ন ছিল কতজন ওয়াকিবহাল, তাদের আসলে কাজ কি? আমি খুব আপনার কি বলে, এটা লজ্জাজনক, কিন্তু এটা আমাদের যে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটেছে 1991 সাল থেকে। একসময় এসেছিল মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি আপনার প্রধানমন্ত্রী ছিলেন, তারপর আবার বাকশাল করলেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। তার পরবর্তীতে এসে তো আমরা তো একটা শুরু করেছিলাম যাত্রা। সে 91 সাল থেকে যদি আমরা ধরে রাখি, পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা আমরা বলি, তো সেই জায়গাতে কতটুকু আমরা অবদান রাখতে পেরেছি, কিংবা আপনার সংসদীয় গণতন্ত্রকে আমরা কতটুকু আফুল করেছি কিংবা সামনের দিকে নিয়ে গেছি। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তো আমি মনে করি যে উদাহরণ তৈরি করেছেন। এই যে আপনি যে কথাটা বললেন যে সংস্কার, উনি নিজেই সংস্কারের একটা সিম্বল। এই যে অফিসে 9টার সময় যাওয়া, এখন মন্ত্রীরা মনে করেন যে আপনার ওই 9টার আগেই পৌঁছাতে হয়। সচিব থেকে আরম্ভ করে ওনাদের যে কর্মকর্তারা থাকেন, তারা মনে করেন যে আগে থেকেই উপস্থিত হন। এই যে পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতার কথা বলেন আপনি, ডেডিকেশন বলেন, ডিভোশনের কথা বলেন, এই যে একটা সরকারের কাঠামোর, এইটা একটা স্যাংটিটি, এটার জন্য কিন্তু প্রধানমন্ত্রী একটা সিম্বল হয়ে আছেন। এই যে রাস্তায় মনে করেন যে আগে বিরাট একটা বহর থাকতো প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য,
সে জায়গাতে ওনার গাড়ির বহরের সংখ্যা কয়টা? 2, সিগন্যাল আটকানো, আধা ঘন্টা আগে মনে করেন যে আবার আটকিয়ে দিত, ট্রাফিক ব্যবস্থা বলেন, এই প্রত্যেকটা বিষয়ে উনি সিম্বল অফ, আমি বলবো যে কম, উনি এই মেসেজটা থ্রো করছেন। এটার থেকে আমরা অনেকে কিন্তু শিখছি, আমি নিজে শিখছি, অন্যরা শিখছেন, অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন প্রজাতন্ত্রে তারাও শিখছেন। এটাও কিন্তু সংস্কারের একটা পার্ট। এইটা যে আপনার লিখিত থাকতে হবে এমন কোনো কথা নেই। আমি তো বললাম যে ডে টু ডে আপনাকে নতুন নতুন এক্সপিরিয়েন্স আপনাকে মুখোমুখি হতে হবে। সেদিক থেকে এখন একটা কথা বলেন যদি, হ্যাঁ ঠিক আছে, কতজন শিখছেন যে সংসদে পার্লামেন্ট সদস্যরা যারা আছেন, আমরা এটা হয়তো এখনও ডেভেলপ করতে পারিনি, কিন্তু আমি মনে করি যে সেটা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংসদে যেভাবে উপস্থিত থাকেন, উনি কখনো আপনার মানে সংসদ যখন থাকেন, ওনার যে ক্যাবিনেট মিটিংও থাকে অনেক সময়, সেটাও দেখা গেছে উনি ওখানে সেরে ফেলেন। মানে যে ইউটিলাইজ কোনো একটা মুহূর্ত কিন্তু উনি অপচয় করছেন না, যতটুকু সম্ভব উনি ইউটিলাইজ করার চেষ্টা করছেন ইন এ বেস্ট অ্যান্ড প্রপার ওয়ে। এ থেকেও তো মনে করেন যে শিক্ষণীয় আছে। এবং এর পরবর্তীতে হ্যাঁ এখন আপনি বলতে পারেন, আমি মনে করি যে আমরা বিভিন্ন সময় ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা বাধাগ্রস্ত হয়েছি। একটা সময় ছিল যে 60% উপরে ব্যবসায়ী, 70% উপরে ব্যবসায়ী হলে যে আপনি সংসদ সদস্য হতে পারবেন না এমন কোনো কথা নেই, কিন্তু আপনাকে ওই প্র্যাকটিসটা করতে হবে। আপনি যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে, আপনি পড়লেই কিন্তু, আমরা কিন্তু বাংলাদেশে মনে করেন যে 18 কোটি মানুষ সবাই কিন্তু ডাক্তার। সর্দি হলে বলে দেবে আপনাকে যে সরিষার তেল পেঁয়াজ মাখা আপনার মুড়ি খান, সবাই কিন্তু এটা বলতে পারে। আমার মনে হয় আপনাকে যে ল ডিগ্রি থাকতেই হবে, লিগ্যাল প্রফেশনাল হতে হবে এমপি হওয়ার জন্য, এমন কোনো কথা নেই। যুক্তরাজ্যে এখনও মনে করেন যে বেশিরভাগ আপনার হাউস অফ কমন্সের মেম্বার লয়াররা। তার পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জিপি, ডাক্তার। কেন? ডাক্তারদের সোশ্যাল কন্ট্যাক্টটা সবচেয়ে বেশি তার কনস্টিটিউয়েন্টের সঙ্গে, যার কারণে আইনজীবীদের পরে দেখা গেছে যে ডাক্তাররা ওখানে হাউস অফ কমন্সের মেম্বার বেশি। এটা ডিপেন্ড করে এক একটা দেশের আর্থসামাজিক অবকাঠামো বলেন, তাই না, সোশিও ইকোনমিক আমরা যেটাকে বলি, সব কিছু মিলেই আমাদের দেশেও আমি মনে করি যে এটা আস্তে আস্তে যদি পায়াস উইশটা আপনার থাকে যে হ্যাঁ আমি এই প্রসেসটা এটাকে আমি ওভাবে ডেভেলপ করব, সামনের দিকে নিশ্চয়ই আমি মনে করি যে প্রধানমন্ত্রী যদি সবাইকে তাগিদ দেন যে আপনারা লেখাপড়া করে আসবেন, ক্লাস নেবেন এমপিদের, আমি মনে করি যে কন্ট্রিবিউটটা করতে পারবেন। কতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমি ক্রিমিনাল প্রসিডিউর কোডের কথা বলছি 1908 সালে, কয়টা অ্যামেন্ডমেন্ট হয়েছে, কতগুলো ধারা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমরা সেই এখনও একই জিনিস ফলো করছি। কিন্তু এতটা বছর পরে আপনার সেই এত সালের আগে এই আইন ছিল, এখন সেটা অ্যাপ্লিকেবল কিনা, সেটার অ্যামেন্ডমেন্ট করার জন্য এই কন্ট্রিবিউশনটা রাখবেন কারা? সো মিস্টার এম এ আজিজ, এই যে সংবিধান সংস্কার, সাইবার আইন, মাদক নিয়ন্ত্রণ আইন, অ্যান্টাই গ্যাম্বলিং আইন বা শ্রমিকের অধিকার, যে কোনো বিষয় নিয়ে আইন করার সব ক্ষেত্রে একটা সাধারণ প্রশ্ন আসছে যে রাষ্ট্র কি আসলে নাগরিককে সেবা এবং সুরক্ষা দিতে চায় নাকি সে নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়াতে চায়? ধন্যবাদ। অঙ্গীকার তার যাই থাকুক না কেন, বিশেষ করে সরকারের। ব্যারিস্টার অসীম এবং দর্শক শ্রোতা, দেখেন জনগণ কিন্তু সংস্কার চায়। অভ্যুত্থান হয়েছিল, অভ্যুত্থানে ফেসিবাদের বিলোপ ছিল। যখন রাজনৈতিক দলগুলি পর্দার অন্তরাল থেকে নেমেছে তখন কিন্তু ফেসিবাদের বিলোপ মানে মানবিক বাংলাদেশ নাই বা বললাম, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, এটা কিন্তু দাবি 71 সাল থেকেও একই আইডেন্টিক্যাল দাবি ছিল, 90 বলেন, 24 বলেন। তো এখন এটা আছে, কিন্তু প্রথম দিকে বিএনপি বরাবর বলছে যে আমরা যেটা স্বাক্ষর করেছি সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো, অর্থাৎ নোট অফ ডিসেন্ট সহ। এখন কিন্তু বলে সবটাই অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু এখানে যেটা আসছে, আমি মনে করি বিএনপির পজিশন কিন্তু আগের জায়গার থেকে শিফট হয় নাই। এই কারণেই বলবো যে শিফট হয়েছে। আর এটা বলছেন শিফট হয়েছে, হ্যাঁ শিফট হয়েছে। কারণ শিফট হয়েছে কি, হাইকোর্টে কিন্তু রিট হয়েছিল জুলাই সনদ গণভোট তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বদিউল আলম মজুমদার সহ আরও একজন করেছিল। তখন এটা হাইকোর্টের যখন রায় হয়েছে, রায়টা কিন্তু মোটামুটিভাবে জুলাই সনদ টোটো বাস্তবায়ন চায় তাদের পক্ষে গেছে। তখন এটা সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছে।
আপিল করলে ফাইনাল যেটা আসছে, তত্ত্বাবধায়ক সরকার গণভোট রিজিউম হয়েছে এবং 7 ক খ যেগুলো ছিল যে মৌলিক সংস্কার করা যাবে না, শেখ হাসিনা যেগুলো করেছিল সেগুলো বাতিল করে দিছে। এবং তারপরে জুলাই চার্টার বলছে, জুলাই চার্টার সহ যত নীতি টিতি যা কিছু আছে এটা সংসদের উপর ছেড়ে দিছে। আমার বক্তব্য হচ্ছে যে সংসদের উপর যখন ছেড়ে দিছে, অভ্যুত্থানের শক্তি সব সংসদে আছে, সংসদীয় কমিটি করে এখন তো সমাধান করতে পারে। এখন একদিকে আমার কথা হচ্ছে, তাহলে যারা বলতেছে জুলাই সনদ ওই সংস্কার কমিশন করতে হবে, কি সংস্কার পরিষদ করতে হবে, তাহলে বলুক যে আমরা সুপ্রিম কোর্টের আদেশ মানি না, এটা বলুক। আমার কথা হচ্ছে অভ্যুত্থানের শক্তি, আপনারা একবার কমিটি করতে চাইছে, ধরেন এটা তো একটা ইগো আছেই, বলা হয় যে 70% মানে 69%, 69 সামথিং পাইছে এবং বিএনপি জোট সহ 56% পাইছে। এটা যদি বিয়োগ করেন তাহলে 2/3 মেজরিটি নিয়ে তো বিএনপি সরকারে আছে, তাহলে বাকি কি ওই ভোট বাস্তবায়ন করার জন্য বিএনপি কাজ করবে? 2/3 মেজরিটি নিয়ে জনগণ তো তাদেরকে রায় দিছে। সুতরাং তারপরে আমি বলবো সংস্কার দরকার, কারণ আইনের শাসন সুশাসন দরকার। কিন্তু আমার কথা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়টা অনুসরণ করে ফেললেই তো হয়, সেটা তো সর্বোচ্চ সবার জন্য। এটা অনেকটা সুপ্রিম কোর্টের রায় মানব না আমরা, এখন সংসদের কমিটি করবে। এর আগেই এই রায়ের আগেই কমিটি করার প্রস্তাব দিয়েছিল বিএনপির তরফ থেকে, তখন বলা হয়েছিল কমিটি করেন, জামাতের আমির বলছিল 50-50 রাখেন। 50-50 রাখবে কি করে? 2/3 মেজরিটি আর 80টা, 2/3 রাখবে, হলো না। এরপরে কারণ গেল না এই কারণেই যে আমরা যদি সংসদীয় কমিটিতে 7 জন আর 5 জন রাখলো, যে 5 জন মাইনরিটি, তাহলে ভোটে যদি আউট করে দেয়, এই কারণে গেল না। তা আমার কথা হচ্ছে যে আপনি কমিটি যে ফর্মেই হোক কমিটি করুক, 5 জন করুক, ধরেন বিএনপি অপোজিশন থেকে 5 জন রাখুক আর 7 জন তারা যদি রাখে, আপনি যদি বলেন যে জুলাই সনদের এইসব জায়গায় বিএনপি মানছে না, আপনি জনগণের কাছে আসে বলেন, আমরা তার পক্ষে থাকবো, সে জায়গায় যাচ্ছে না। কারণ আমার ধারণা হচ্ছে জুলাই সনদটা এখন মাইলেজ পাওয়ার দাবি, অর্থাৎ জনগণকে কনফিউজ করা। জনগণ কিন্তু এত কিছু বোঝে না, এটাও ঠিক যে জুলাই সনদ বাস্তবায়ন করে না, সংস্কার বিএনপি চায় না, এই কথা কয়ে তাদের একটা সম্ভাবনা, অর্থাৎ মাইলেজ পাওয়ার চেষ্টা করা। হ্যাঁ, আমার কাছে এটা মনে হচ্ছে সমস্যার সমাধান। একটা প্রশ্ন যে নতুন সরকারের এই যে সূচনায় আমরা যদি একটু সুশাসন শব্দটা আপনি উচ্চারণ করা, আমার মনে হলো যে সুশাসনের দিক থেকে তার অগ্রগতি যদি বিচার করতে চাই, নাগরিকদের কোন 3টে, আমি যদি খুব নাও বাড়াই, সূচকের দিকে তাকানো উচিত, যে বা আপনি কি বলবেন? যে আমি বলবো যে ধরেন সরকার এখনো আইনের শাসন যেটা বলেন, সুশাসন যেটা বলেন, সেটার ব্যাপারে হয়তো গোপনে স্টেপ নিচ্ছে, আমি দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছি না। হ্যাঁ, ধরেন সাধারণভাবে যদি বলেন, এই যে সুপ্রিম কোর্টের ইলেকশন হলো, এটা কি, উনি তো সুপ্রিম কোর্টের মেম্বার, ওইভাবে ইলেকশন হওয়ার তো ঠিক হয় নাই। সারা বিদেশ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কন্ডেম করেছে, প্রেস ক্লাবের নির্বাচন আটকে গেছে, এগুলো করবে না। কোর্টে যান, আমি কোর্টে কেস করছি একটা, ওই যে রমনা জোনের, সেখানে একটা বিচারক, তার 6টা আপনার আদালতের দায়িত্ব, কি করে বিচার হবে? বিচারটা হবে কি করে? বিচারক নাই, বিচার করার তো ইচ্ছাও নাই। এক হলো বিচারক নাই, 2 হলো বিচার করার ইচ্ছাও নাই। ধর সংস্কারের যেগুলো ছিল, যেগুলোকে টাইম বার্ড করে দিছে, 4টে তো বাতিল করেই দিছে। হ্যাঁ, অসীম ভাই আছে, এগুলো তো উচিত হয়নি, বাতিল করা উচিত হয়নি। তাহলে বাতিল করলে ওটা বলা উচিত ছিল আরও শক্তিশালী করে আনবে, যেটা বাতিল হয়ে গেছেই তো। তাহলে এখন আপনারা কিভাবে সংস্কার চান, এটা তো পাবলিকের কাছে, জনগণের কাছে হাজির করা উচিত ছিল এতদিন। 16টা টাইম বার্ড করে দিছে আর 4টা বাতিল করে দিছে। বাতিলগুলো তো করতে হবে, বাতিলগুলো তো সংস্কারের অংশ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তো আপনার ডাইরেক্ট পলিটিক্যাল ইন্টারফারেন্সের বাইরে থাকতে হবে, তো ডাইরেক্ট। হ্যাঁ, তারা কোনো কিছু স্বাধীন না, দেশে সরকারের অধীনেই থাকবে, কিন্তু পলিটিক্যাল ইন্টারফারেন্স যেটা, যে এইটা করেন এটা করেন না, এই ইন্টারফারেন্স না থাকলেই হলো। এটা তো দরকার, আইনের শাসন এবং সুশাসনের জন্য এটা দরকার। তো এখন ধরেন সমস্যা যেগুলো আসছে,
যেটা অসীম ভাইয়া বলছে, ধরেন আমি কিন্তু অন্যভাবে দেখি, শিক্ষা ছাড়া আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে চলা সম্ভব না। আমাদের শিক্ষা কোথায় আছে বলেন? একটা বুয়েট সহ একটি প্রতিষ্ঠান আপনার শিক্ষার জন্য উপযোগী না, একটি প্রতিষ্ঠান নেই। তারপরে আছে ধরেন দুর্নীতি রন্ধে রন্ধে, আইন হয় না। আসিম ভাই বলছে অনেক দেশে আইন আছে, ক্যাপিটাল পানিশমেন্ট করেন, পানিশমেন্ট বানান, আইন করেন, এটা পারেন না। তারপরে ধরেন মাদক, বিশ্বাস করেন মাদক গ্রামের মহিলারা খায় এখন, ইয়াবা, আপনি আইন করবেন না। মাদক যারা সম্রাট, অর্থাৎ মাদক যারা সাপ্লাইয়ার, তাদের আপনি বন্ধ করে ধরবেন না, তাদের ফাঁসি দিবেন না, ফাঁসি দিবেন রীতিমতো। এগুলা এখন আবার নতুন সন্ত্রাস তো আছেই, এখন আবার নতুন উপসর্গ শুরু হয়েছে, ধর্ষণ, বলৎকার, পরকীয়া, মহামারী আকার ধারণ করছে, মহামারী। এটা তো আমার তো মনে হয় চাঁদাবাজি, দুর্নীতি, আপনার শিক্ষার সমস্যার থেকেও এইটা সমস্যা বেশি হয়ে দাঁড়াইছে। তা আপনি আইন করবেন না। এখন ইসলামে আছে যে বলছে না, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি বলছেন, একজন সাংবাদিক জিজ্ঞেস করছে, কয় না ধর্ষণের চেয়ে বলৎকার ভালো। হ্যাঁ বলেন, একজন জামাতের পক্ষে কথা বলে, সে কয় যে এই যে ইয়াতে মাদ্রাসায় যে বলৎকার হয়, হ্যাঁ ধর্ষণ হয়, এটা শাস্তি। হ্যাঁ এটা শাস্তি, বড় শাস্তি না, যে কি, যে 12 ওয়াক্ত নামাজ পড়লেই গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং এটা তো নতুন ফতোয়া আর কি। হ্যাঁ ফতোয়া, তাদের আগে দেখা যায় নাই। তো আমার কথা হচ্ছে এই আপনার এই যে ধর্ষণ, বলৎকার, পরকীয়া চলছে, মহামারী আকার ধারণ করছে, এটা আপনি আইন করে বন্ধ করবেন না। ইসলাম, আমরাও তো ইসলামের অনুসারী, কিন্তু আমি কি এখন বলৎকার করব, দৈনিক করে একটা করে বিয়ে করব? এটা অ্যালাউ করবেন আপনি? সমাজ থাকে। আমরা তো পড়ছি আগে, আদর্শ লিপি পড়ছি, আছে এখন। আগে তো একটা, আমরা দেখছি সিনিয়র কোনো শিক্ষক বা সিনিয়র আসলে আমরা রাস্তার ধার দিয়ে হেঁটে যেতাম, এখন তা নাই। কোনো জাতিই গঠন করা হয়নি এ পর্যন্ত। 54 বছর দেশ স্বাধীন হয়েছে, 55 বছরে পড়েছে, জাতি গঠন হয় নাই। আমি আগেও বলেছি আপনাদের এখানে 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে, ইংরেজি, বাংলা, আলিয়া, কওমি মাদ্রাসা, সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়, জাতীয় কোনো শিক্ষা হয় না। অসীম, অনেকগুলো ইস্যু আজিজ ভাই বলেছেন। সেটা হলো, আমি নিজে যে কথাটা বলেছিলাম যে আইনবিদ কিংবা আইনজীবী হলে বা আইনশাস্ত্রে দখল থাকলে পার্লামেন্ট মেম্বার হলে উনি ভালো করবেন, এটাও সম্পূর্ণভাবে যে ঠিক তা আমি মনে করি না। আমি অনেকবার বলেছিলাম, যেমন স্থানীয় সরকার আর এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, দুটো আপনার ভিন্ন জায়গা। আপনি স্থানীয় সরকারকে যদি শক্তিশালী করেন, আর ওই যে এমপিদের টিআর কাবিখা, হ্যাঁ ডেভেলপমেন্টের জন্য ওনার কাছে যদি কোনো সুপারিশ ওনার কনস্টিটিউয়েন্টরা করেন, উনি সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, পার্লামেন্টে দাঁড়িয়ে ডিও লেটার দিতে পারেন। কিন্তু অন্যান্য অনেকগুলো আনুষঙ্গিক বিষয় আছে যেগুলো থেকে যদি আপনি পার্লামেন্ট মেম্বারকে দূরে রাখেন, সরিয়ে রাখেন, এবং স্থানীয় সরকারকে ব্যাপকভাবে শক্তিশালী কার্যকর অর্থে করেন, তখন অনেকে দেখা গেছে এমপি ইলেকশন করতে আসবেন না। আমি কাউকে হার্ট করতে চাচ্ছি না, মানে উইদাউট প্রিজুডিস টু এনি অফ দ্য অনারেবল মেম্বার অফ দ্য পার্লামেন্ট। কিন্তু আমি বলছি, এটা কেন আমি বলছি, দেখেন ইউকেতে, লন্ডনে, গ্রেটার লন্ডনে আগে এক সময় ছিল মেয়র ইলেক্টেড হতেন, কিন্তু ওই মেয়রের খুব একটা বেশি ক্ষমতা ছিল না। এটা সম্ভবত কেন লিভিংস্টন 2000 সালের পর এক্সিকিউটিভ মেয়র হয়েছেন। মেয়র মানে কি, পুলিশ থেকে আরম্ভ করে, থেমস ওয়াটার থেকে আরম্ভ করে, ব্রিটিশ ইলেকট্রিসিটি, ব্রিটিশ গ্যাস, যত কিছু আছে গ্রেটার লন্ডনের মধ্যে, সমস্ত কিছুর অধিকর্তা হলেন মেয়র অফ লন্ডন। ঠিক সেম জিনিসটা দেখেন এখন নিউ ইয়র্কের মামদানি, ওখানেও কিন্তু ওই নিউ ইয়র্কের মেয়র, সেই কিন্তু ক্ষমতাবান। ওখানে ট্রাম্পেরও কিছু নেই, কিংবা আপনার ওই যে আপনার সেনেটের কিংবা কংগ্রেসের কারো কিছু নেই। আপনি যদি সেভাবে শক্তিশালী করতে পারেন, তাহলে কোয়ালিটিটিভ চেঞ্জটা জনপ্রতিনিধি যারা একেবারে গ্রাসরুটে লোকাল গভর্নমেন্টের, ওখানেও আপনি মনে করেন যে একটা কোয়ালিটিটিভ চেঞ্জ পাবেন। আপনার আমি যেটা বলবো যে মানে যোগ্যতা, দক্ষতা, ভালো মানুষরা এগিয়ে আসবেন। অ্যাট দ্য সেম টাইম পার্লামেন্ট মেম্বারদের যখন আপনি এই ক্ষমতাগুলো খর্ব করে স্থানীয় সরকারকে আপনি শক্তিশালী করবেন, তখন দেখবেন যে খুব বেশি মানুষ ওই এমপি হওয়ার জন্য আসবেন না। তখন কারা আসবেন? ওই যে
আইনজীবী বলেন বা সংসদে যারা আইন প্রণয়ন করতে পারবেন তারা আসবেন। তা আমরা তো অনেক সংস্কারের কথা বলি, এই যে বিচার বিভাগের কথা বলেন, জুডিশিয়ারির, যে একজন বিচারক 6টা কোর্ট মনে করেন যে এই করে। আমি মনে করেন যে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমাদের এখন যে আপিল বিভাগের বিচারপতিরা আছেন, আমাদের একটা কোর্ট, যা পেন্ডিং আছে মামলা 2060 সালেও শেষ হবে না। 3টা বেঞ্চ হওয়া উচিত। আমার ব্যক্তিগত, আমার অনেক কলিগরা বলেন 3টা কেন 5টা হওয়া উচিত। তাহলে আপনাকে কি করতে হবে? বিচারক নিয়োগ করতে হবে সব জায়গাতে। আপনি যদি ডিসেন্ট্রালাইজ করতে না পারেন, তো তাহলে তো আপনি মনে করেন যে আপনি যে আইনের শাসনের কথা বলেন, সুশাসনের কথা বলেন, তা আপনি দেবেনটা কোথার থেকে? আপনার যদি সেই পরিমাণ লজিস্টিক সাপোর্ট না থাকে, তাহলে আপনি যতই কথার ফুলঝুরি ঝরান না কেন, ফোটান না কেন, আপনি পারফর্ম করতে পারবেন না। এবং জনগণের কাছে যে আপনার কমিটমেন্ট, আপনি সেটা কোনো দিনও আপনি পরিপূর্ণভাবে পালন করতে পারবেন না। এটা গেলে একটা বিষয়। আমরা অনেকগুলো যে আমরা আইনের কথাটা বলি, যে আইন প্রণয়নটা কী হবে। আমি দেখেছিলাম জামাতের একজন এমপি, ওনার এই একজন নির্বাচন কমিশনার বলেছেন যে ওনার এমপিশিপ থাকবে কি থাকবে না সেটা সংসদ থেকে পাঠাবে। সংসদ তো তাহলে নতুন করে আইন করতে হবে। এমপি থাকবে কি থাকবে না সেটা তো আমাদের আরপিওতেও আছে, আমাদের সংবিধানেও আছে। আপনি কিভাবে, যেমন আপনি ফ্লোর ক্রস করলে আপনার আর্টিকেল 70 আপনার থাকবে না। আপনি যদি যে দল থেকে নির্বাচিত হয়েছেন সেই দলের কাছে যদি আপনি রেজিগনেশন লেটার দেন, আপনার এমপিশিপ থাকবে না। কিন্তু ওই দল যদি আপনাকে বহিষ্কার করে, তাহলে আপনার কি হবে? তাহলে আমাদেরকে কেন নতুন আইন এনেক্ট করা উচিত? বিভিন্ন দেশে এই ধরনের অভিযোগ, যাদের অনৈতিক বা নৈতিক স্খলনের অভিযোগ আসেন, তারা কিন্তু পদত্যাগ করেন। জামাতের এই এমপি ভদ্রলোক, উনি করবেন কি করবেন না আমি জানি না, উনি অনেকগুলো কথা বলেছেন, যেটা আগের ছিল, এইটা আমার দ্বিতীয় বিবাহ অমুক তমুক। তাহলে জামাত ইসলাম ওনাকে কেন দল থেকে বহিষ্কার করেছেন? তাহলে এখন ওনার এই যে এমপি পদটা, এটার জন্য আমার কি হবে? তাহলে আমাকে নতুন করে আইন প্রণয়ন করতে হবে। তার মানে কি সংবিধান সংস্কার করতে হবে না, কিন্তু পদত্যাগের বহিষ্কার মানে দলের সঙ্গে সম্পর্ক না থাকলে তার মেম্বারশিপ থাকবে না। এখানে কি বহিষ্কার আবার মানে ব্যাখ্যার প্রশ্ন, ইন্টারপ্রিটেশন না। তাহলে আপনি ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন যখন নেবেন আপনি, তখন দেখা গেছে উনি আপনার আদালতে যাবেন। এই জন্য আপনি একদম প্রিসাইজ ল করে দেন। উনি যেই কাজটা করেছেন অনৈতিক কাজ করেছেন, তাই না? তাহলে আপনি নৈতিকতা বিরোধী কোনো কিছু, তাকে কি আপনার জনপ্রতিনিধি হিসেবে মানুষ মানতে পারে? কিংবা আপনি মনে করেন যে সেটার জন্য এই আইনি লড়াইয়ের মধ্যে যেতে হবে? স্পেসিফিক ল থাকা উচিত, তাই না? আমি এখন এই জায়গায় বসে আপনাকে গালি দিব আর আমি পার পেয়ে যাব, এটা তো হতে পারে না। কিংবা আপনি আমাকে মেলাইন করবেন, কিন্তু এই বিচারটা আমরা এখানে পাবো না। কিন্তু এটার জন্য যখন আপনার একটা স্পেসিফিক রুল ফ্রেম করা থাকবে, আমি যখন জানবো, আপনি যখন জানবেন, তাহলে আমরা কেউ কারো বাউন্ডারি আমরা ক্রস করব না, আমাদের লিমিটের মধ্যে আমরা থাকবো, তাই না? এখন একটা কথা আছে যে রাইট টু প্রাইভেসি, আমি নিজেও বলেছি, পৃথিবীর বিভিন্ন দেশে মনে করেন যে রাইট টু প্রাইভেসি বলে একটা কথা আছে। কে বা কারা মনে করেন যে ভিডিও রেকর্ডিং করেছে, কিন্তু উনি তো পাবলিক প্লেসে গেছেন, ওইটা কে দেখবেন? উনি হোটেলে গেছেন, আজকে আবার আরেকটা ভিডিও দেখেছি। তো এগুলি এআই দিয়ে করেছে বা অমুক দিয়ে করেছে। এখন এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের জগতে এবং সোশ্যাল মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে যে আমাদের অনেক বেশি, তার মানে কি আর জনপ্রতিনিধিত্ব আরও অনেক বেশি দায়িত্ব। ওনারা তো সমাজকে দেবেন, পজিটিভ কিছু দেবেন, কিন্তু ওনারা যখন নেগেটিভ ভাইবটা দেন, তো নতুন প্রজন্ম তারা কী করবে? এই জন্য মনে করেন যে আইন সংস্কার যে বলে কথাটা, এটা কোনো লিমিট কোনো দিন নেই। প্রতিদিন নতুন নতুন অবস্থা তৈরি হবে, প্রতিদিন আপনাকে নতুন নতুন ইস্যু কমব্যাট করতে হবে। আপনাকে সেভাবে মনে করেন যে আমরা যেটাকে বলি যে প্রাকৃতিক অভিযোজনের কথা, ডাইনোসর অবলুপ্ত হয়ে গেছে, তেলাপোকা বেঁচে আছে, তাই না? সো আমাদের ওটাই শেখার অনেক। আজিজ, এআই এর প্রসঙ্গ আসলো এবং এখানে মানহানির প্রশ্ন, মত প্রকাশেরও ইস্যু আছে। সো সরকার সাইবার নিরাপত্তা আইন সংশোধন করে অপতথ্য, মানহানিকর কন্টেন্ট, এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি, ভিডিও, অডিও দ্রুত অপসারণের ব্যবস্থা করতে চায়। সো আপনি কি মনে করেন এই উদ্যোগ কতটা দেখেন অ্যাকসেপ্টেবল বা প্রয়োজনীয়? দেখেন, শেখ হাসিনার সময় আপনার এই যে মাস মিডিয়ার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এইসব কোম্পানিগুলোকে সাথে আলোচনা করে এগ্রিমেন্ট করতে চাইছিল যে আমরা যে কন্টেন্ট চাই না আমরা বলে দেব, সেটা তারা রিলিজ করবে। কিন্তু তারা তখন ডিজিটাল নিরাপত্তা আইন ছিল,
ওই ডিজিটাল নিরাপত্তা আইনের সম্ভবত 9 ধারায় লেখা ছিল যে একটা এসআই যদি মনে করে বাইরের থেকে এখানে রাষ্ট্রবিরোধী কাজ হচ্ছে, এখানে যারা আছে সবাইকে অ্যারেস্ট করতে পারবে, সকল ইকুইপমেন্ট সিজ করতে পারবে। এবং আমার দেশ কিন্তু ওইভাবেই হয়েছে, বন্ধ হয়েছিল আমার দেশ। ধরে যে মাহমুদুর রহমানকে পিটা সব করে, এবং ওর সাথে সরকার এক্সেস করলো, তার প্রেস ট্রেস বন্ধ করে দিল। হ্যাঁ, এই যে আমার দেশে। তা আমার কথা হচ্ছে যে এইটা মাস মিডিয়ার যুগ। আপনার অপারেট করতেছে লন্ডন থেকে, অপারেট করতেছে আমেরিকা থেকে, বাংলাদেশে বসে বন্ধ করবেন কিভাবে? এআই অপারেশন বন্ধ করবেন কেমনে? তো সুতরাং এই আইন যদি আপনার সংস্কার না করেন, ডিজিটাল নিরাপত্তা আইন, এখন তো সাইবার বলা হচ্ছে, কিন্তু সেখানে তো ঘুরা পেঁচা ওই ডিজিটাল নিরাপত্তা আইনের ওই অংশটা সাইবারে আছে। তারপরে 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে না, সব সরকার ভালোবাসে। দেখেন 15ই আগস্টের পরে যত লোকরে খন্দকার মোস্তাক জেলে নিয়েছিল তার 80% ছিল 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে। সে আইন এখনো বলবৎ। তো আপনার স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে যেখানে কোনো কারণ লাগে না, আপনারা ধরে নিয়ে সরকার মনে করলো আপনাকে ধরে নিয়ে যতক্ষণ খুশি রাখতে পারে। এইরকম একটা কালো আইন এখনো বিদ্যমান 1974 সালের স্পেশাল অ্যাক্ট। আপনি সুশাসন কীভাবে আশা করেন? ওরা তো অনেক দূরের কথা। আপনার আইনটা তো আছে। আজিজ ভাই যে বললেন একটু বলে নেই, ওই যে আমরা ওই যে সেপারেশন অফ জুডিশিয়ারির কথা বলি না, আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে মনে করেন যে এই ডিটেনশনের যেটা কালো আইনের কথা যেটা বলা হয় 74 সালের বিশেষ ক্ষমতা আইন, এটা ডিসির কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু কোথায় নেওয়া হয়েছে জানেন? এডিএম। আগের ডিসি ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাজ ওয়েল টু কনসিডার সামওয়ান হু ক্যান বি পুট আন্ডার ডিটেনশন, প্রিভেন্টিভ ডিটেনশন, তাই না? তো সেটা কি করলেন আপনি? এডিএম। তো এডিএম তো ডিসির কথাই চলে। তার মানে কি? সরকারের নিয়ন্ত্রণটা সব জায়গাতে রয়ে গেছে। বিশেষ ক্ষমতা আইন যেভাবে আপনার আগে প্রয়োগ হতো, আমি করতাম না, কিন্তু এখন দেখা গেছে আমার পরিবর্তে জিল্লুর ভাই করছে, কিংবা জিল্লুর ভাই আর একজনকে ডেপুট করছেন, ওই আজিজ ভাই করছেন। মানে ওটা ওই জায়গাতেই রয়ে গেছে। সরি, আমি আপনাকে আমি জাস্ট এটা বলে রাখি। এক এমপি আমাকে বলল যে অমুক এলাকার তো ফেল করছে, তো সে তো চাঁদাবাজি করতেছে, সন্ত্রাস করতেছে। কারণ 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে আছে, ওটা দিয়ে তাকে ভরে ফেলানো, থুয়ে দেন, 5 বছর আটকায় রাখে। হ্যাঁ, কয় না আমার কথা শোনে না। কে শোনে না? কয় আমার সরকার ক্ষমতায়, আমার কথার মতোই চলতে হবে। সেই ইলেক্টেড এমপি তার কথা শুনতেছে না। তো আইনের শাসন বা সুশাসন কেমনি চলে? হ্যাঁ, এই জন্য আমি বলছি যে কতকগুলো জায়গায় কিন্তু ছাড় দিতে হবে রাষ্ট্র। আমি কিন্তু যতই বলেন মুক্তিযুদ্ধের সময় যে আকাঙ্ক্ষা, বৈষম্য বিরোধী ছিল না, আমরা বলছি 22 পরিবার সব লুটে নিয়ে গেছে। এখন তো 8টা পরিবার আছে এক হলে। আপনার চ্যানেল আইতে আমি টকশো দেখছি, বলেন তো দেখি, যে কুইক রেন্টালে নিয়ে সিঙ্গাপুরে বসে 2 নম্বর ধনী লোক, সে তাফালিংটা করে গেল একজন পাওয়ারফুল মন্ত্রীর সামনে। আপনি বলেন এই দেশটা কেমনে করবেন বলেন? আপনি যেটা দেখেছেন সেটাও এআই দিয়ে তৈরি? হ্যাঁ, না হইতে পারে না, সেটাও এআই জেনারেটেড। জিল্লুর ভাই ভালো করেছেন, যদি হ্যাঁ ঠিক আছে ওনার নলেজে থাকে যে হ্যাঁ ঠিক এটা ক্ল্যারিফাই করেছেন, ঠিক আছে। আদারওয়াইজ কি হবে? এই যে আমরা মনে করছি সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে চ্যানেল হয়, তৃতীয় মাত্রা সবাই দেখেন। আপনি যে কথাটা বললেন, আপনার এটা যদি কন্ট্রোভার্ট জিল্লুর ভাই না করতেন, তাহলে পাবলিক কিন্তু ওটাই ধরে নিতেন। না, এখন ওটাতে দেখাইছে আপনি ঠেকাইতেছেন, বানাইতে পারে। তা আমার কথা হচ্ছে যে আপনি যদি এইরকম যতক্ষণ পর্যন্ত এই মাস মিডিয়া যারা চালায় তাদের সাথে এগ্রিমেন্ট না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত এটা হবে। আপনি কয়টা চেক করবেন? এআই দিয়ে করা না করা না, সেটা ঠিক আছে। সুতরাং তাদের সাথে এগ্রিমেন্ট করতে হবে, এবং তাদের সাথে এগ্রিমেন্ট করতে হলেই আইনের শাসন সুশাসন লাগবে, তাছাড়া তারা এগ্রিমেন্টে আসবে না। তখন তাদের বলে এখন আবার এই আলোচনা হচ্ছে যে ফ্যাক্ট চেকিং যারা করেন তারাও আবার বিভিন্ন দলের বিভিন্ন রাজনীতির সঙ্গে সম্পর্কিত, তারা ওই বিবেচনা থেকে অনেক কিছু করে একটা না। এই জন্যই যখন কোম্পানিকে ডাইরেক্ট ধরেন ইউটিউবের সাথে আপনি এগ্রিমেন্ট করলেন যে আমরা কোনো ফ্যাক্ট চেকিংয়ে ধরা পড়ে আমরাও করবো, সরকারেরও থাকবে না। সেটার জন্য আপনার এমন হতে পারে যে টেকনোলজি আরও বেশি ডেভেলপ হবে, যেটা অটো ফিল্ট্রেশন, যেটা অটো ফিল্টার, যেটা হ্যাঁ, ও তো তাদের থাকবে, ওগুলো আটকায় যাবে।
ধরেন এই যে আপনার প্রোগ্রাম বললেন এআই দিয়ে করা, এটা আটকায় যাবে, যাবে না। তো ওই এগ্রিমেন্টে কোম্পানি যারা এটাকে অপারেট করতেছে ওই জায়গায় যদি আপনি এগ্রিমেন্ট না করতে পারেন, এবং ওই জায়গায় এগ্রিমেন্ট করতে গেলেই আমি যে উদাহরণ দিলাম, আপনার আইন তাদেরকে, তারা কোনো রিস্কে আসবে না, তারা রিস্কে আসবে না। ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম, একটু বাংলাদেশে অনেক আইন হয়েছে, আইনগুলো কখনো কখনো প্রয়োজনীয় ছিল, কিন্তু এই আইনগুলোর অপব্যবহারও দেখা গেছে বিভিন্ন সময়, সিভিক স্পেসকেও সংকুচিত করেছে। যেমন এখন যে অ্যান্টি ড্রাগ যেই লটা করা হয়েছে সেটা অনেকেই মনে করেন খুবই কার্যকর প্রয়োজন, বা অ্যান্টি গ্যাম্বলিং, কিন্তু এগুলো মনে করেন অনেকেই যে এগুলো আবার প্রয়োজন বোধে বিরোধী মতের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। ইভেন অপতথ্য, মানহানি, ক্ষতিকর কন্টেন্ট, যে শব্দগুলো মিস্টার আজিজ যেগুলো নিয়ে আলোচনা করছেন, এই সব শব্দের যদি সংজ্ঞা অস্পষ্ট থাকে তাহলে এই ধরনের আইন আবার সাংবাদিক, রাজনৈতিক সমালোচক বা সাধারণ নাগরিকের বিরুদ্ধে কিন্তু ব্যবহৃত হয়, এবং বাংলাদেশে এর অসংখ্য নজির রয়েছে। হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন যে আইনের প্রয়োগ, প্রথম কথা হচ্ছে আমাদের দেশে তো অনেক আইন আছে, আইনের দেখা গেছে যথাযথ প্রয়োগটা নাই। একটা হলো যেটা প্রসিকিউশন কেন ফেল করে, দেখা গেছে যে আইন প্রয়োগকারী সংস্থা বলেন, তদন্তকারী সংস্থা বলেন, আপনার ইনিশিয়ালি যেখান থেকে শুরু হয় ম্যাজিস্ট্রেট কোর্ট, তারপরে মনে করে যে জাজেস কোর্ট, সেখানে দেখা গেছে যে দক্ষ প্রসিকিউটর কিংবা যারা এর সঙ্গে জড়িত থাকেন, ফরেন্সিক এভিডেন্স দেওয়া বা অমুক করা তমুক করা, এই সমস্ত বিষয়ে দেখা গেছে যে পর্যাপ্ত পরিমাণ নলেজ যদি না থাকে তখন দেখা যাচ্ছে প্রসিকিউশন ফেল করে। আইন থাকলেও আইন প্রয়োগকারী সংস্থা সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি যদি ঠিকমতো উপস্থাপন করতে না পারেন তখন প্রসিকিউশন ফেল করে। কতগুলো আপনি দেখেন মামলাতে আপনার ডিসিশন হয়, ম্যাক্সিমামটাই কিন্তু ফেল করে। যেমন সাক্ষী আসে না, ঘটনা সত্য, আমি বা আপনি একটা কাজ করেছি, অপকর্ম করেছি, কিন্তু সাক্ষী যদি না আসে তাহলে আপনার বা আমার কিছু হবে না। আপনি এর জন্য রাষ্ট্রকে কিংবা ম্যাজিস্ট্রেটকে কিংবা জাজকে আপনার দোষ দিতে পারবেন না। এখন এই সাক্ষীটা কেন আসে না? আপনি তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারেন না, কারণ যারা এই অপরাধটা করেছে তাদের অনেক বড় সিন্ডিকেট থাকে, তাদের ভয়ে আপনি আসতে পারতেন না। তাহলে আপনার অনেকগুলো বিষয় এখানে জড়িত আছে। এখন কথাটা হচ্ছে যে এই যে প্রয়োগের কথা বললাম আমরা, যে প্রয়োগটা হচ্ছে না, হলেও যথাযথভাবে করা যাচ্ছে না। আরেকটা আছে যে অপপ্রয়োগ, আপনি যে কথা বলেন অ্যান্টি ড্রাগের যে ইয়েতে হচ্ছে যে মৃত্যুদণ্ডের বিষয়টা এসছে, আমার দুনিয়ার ব্যারিস্টার সম্রাট সে লিখেছেন যে দিয়েছেন ভালো কথা, এটা আমি সাপোর্ট করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেই সমস্ত পুলিশ অফিসার, তদন্তকারী কর্মকর্তা, এফআইআর যিনি করেছেন, তদন্ত যিনি করেছেন, কোনো কারণে যদি কখনো এটা প্রমাণিত হয় যে এটা ফলস, যেমন শেখ হাসিনা আমলের সময় দেখা গেছে যে অনেক বিরোধী রাজনৈতিক নেতা, মানে কর্মীদের বিশেষ করে ইয়াবা পকেটে ঢুকিয়ে দিয়ে আপনার হেয় করা হয়েছে। আপনাকে বলেন মানে কি যে আমাদের নেত্রী, প্রয়াত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাসা থেকে যেই কাজ করেছে, এবং সেখানে মতো অনেক সাংবাদিকও জড়িত ছিলেন, খুব উৎফুল্লভাবে আপনার মনে করেন যে নিউজ স্টোরি তৈরি করেছেন। এই যে একজন মানুষের, মানে মহিষী একজন নারীর, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তার ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য যারা এই কাজগুলো করেছে, তার মধ্যে তো পুলিশরা, আইন প্রয়োগকারী সংস্থা তো জড়িত ছিলেন, অনেক সাংবাদিকরা জড়িত ছিলেন। তাহলে আপনাকে তাদেরও সে আইনের আওতায় আনা যায়। আপনি যদি এই যে ব্যালেন্স এবং কনভিনিয়েন্স অ্যান্ড ইনকনভিনিয়েন্স, আসামির জন্য যেমন ঠিক তেমনই এই আসামিকে যে আপনার ফাঁসানো হচ্ছে না, এবং এই ফাঁসানোর বিষয়টা যদি কখনো আপনার আসে, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট তাহলে হতে হবে। কারণ আমাকে ধরে যদি এখন মনে করেন যে 10,000 পিস বা 20,000 পিস বা এত গ্রাম এইসব দিয়ে যদি মনে করেন যে ধরিয়ে দেয়, তাই না, তো তাহলে আমি মনে করেন যে হাউ কুড আই এসকেপ মাই, হাউ ক্যান আই এসকেপ মাই, এই জন্য আপনার ওভাবেই হওয়া উচিত। আইনগুলো হুড়োহুড়ি করে আপনি করবেন, আমি মনে করি যে আপনি কি বলছেন যে এখন ধরেন আপনি তো মাদক বা অন্যান্য প্রসঙ্গ বলেন, এই যে ডিফেক্ট নিয়ে আমরা কথা বলছি, এগুলো কি নির্বাচন, আমরা সবাই জানি যে এগুলো নির্বাচন, সাম্প্রদায়িক সম্প্রীতি, রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যক্তিগত নিরাপত্তার জন্য এই ধরনের বাস্তব হুমকি, কিন্তু এর জন্য ফৌজদারি শাস্তি যথেষ্ট কি না, নাকি প্রযুক্তিগত, যেটা খানিকটা আপনি ইঙ্গিত করছিলেন, শনাক্তকরণ, জনসচেতনতা? অফকোর্স সব কিছুই লাগবে। আপনি এটা তো আমি মনে করি যে এটা অনেক বড় রিফর্মের বিষয়, কিন্তু আপনি যে শুধু যে আইন করবেন, কিন্তু আইনের যে প্রয়োগটা আপনি কিভাবে করবেন, আপনার আইন আছে আমার, কিন্তু আমার প্রসিডিউর যদি আমি ঠিক করতে না পারি, পেনাল স্যাংশন থাকলো যে এইটা কাজ করলে 10 বছর, এইটা করলে মৃত্যুদণ্ড, এই স্যাংশনটাকে আপনি ফুলফিল করার জন্য আপনার প্রসিডিউরটা লাগবে। কিন্তু
আপনি এই প্রসিডিউরাল যে সমস্ত এররগুলো রয়ে গেছে, মিস্টেকগুলো যেগুলো রয়ে গেছে, লেকুনা যেগুলো রয়ে গেছে, আপনি যদি সেটা ফুলফিল করতে না পারেন, আপনি তো তাহলে আমি যেটা বলবো, আপনার ওই আইন করার কোনো নেই, যথার্থতা নাই। কারণ আপনার আইনের এইটা কারণটা কি, ডেটারেন্ট হিসেবে তো করবেন আপনি। সোসাইটিতে একটা মেসেজ দেয়া, তুমি এইটা করলে তোমার এইটা হবে, কিন্তু আপনি যে ওইটা হবে সেই গন্তব্যে পৌঁছাবেন, আপনার তো সেই বাহন নাই, সেই চালক নাই, সেই ভ্যারিয়েন্ট নাই, আপনার বইটা নাই, তা আপনি কীভাবে করবেন? সো এই যে কন্টেন্ট সরাবার কথা বলা হচ্ছে, যেটা আপনি খানিকটা ওই আগের সরকারের আমলে উল্লেখ করছিলেন যে তারাও চেষ্টা করেছে এইসব প্ল্যাটফর্মগুলোর সঙ্গে আলোচনা করবার, এবং কখনো কখনো কিছু উদ্যোগও তারা নিয়েছিল, অবশ্যই নিজেদের রাজনৈতিক স্বার্থে। সো এটা কি সরকার, আদালত, স্বাধীন কোনো রেগুলেটরি বডি আর সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠান, কার হাতেই ক্ষমতা থাকা দরকার? না, দেখেন, এটা আপনার কোম্পানির সাথে এগ্রিমেন্ট হবে, সরকারের সাথে থাকলে সমস্যা নাই, কারণ সে তো ফিল্টার করে দিবে। কিন্তু আইনের শাসন যদি থাকে, সরকার তো ইনফ্লুয়েন্স করে কারোর বিরুদ্ধে এই কোনো কন্টেন্ট বিরুদ্ধে আনবে না। যেমন ব্যারিস্টার সুমন ভাই অসীম বললেন যে ধরেন যে সাক্ষী পাওয়া যায় না, সমাজ গঠন না হলে তো সাক্ষী পাবেন না, পুলিশ দিয়ে তো জোর করে সাক্ষী আনতে পারবেন না, নিরাপত্তা তো পুলিশই নিরাপত্তা হবে না, সামাজিক অবস্থাটা এমন করে অন্যায়কে অন্যায় ভাববে, ন্যায়কে ন্যায় ভাববে, সুশাসনকে ওইভাবে যদি সমাজটা গড়ে ওঠে। হ্যাঁ, বলাৎকার করলে দোষ, এটা তো বুঝতে হবে। আমি যদি সাক্ষী থাকি, আমি গায়ে পড়ে, আমি সমাজটা ওইভাবেই হবে যে অন্যায়ের বিরুদ্ধে সে সাক্ষী নিজেই তাগিদ করে আসবে। হ্যাঁ, তো এইরকম সমাজ গঠন না করলে সব তো আইন দিয়ে তৈরি করা যাবে না। এই সাংবাদিক হিসেবে আরেকটা প্রশ্ন, যে এই যে ব্যারিস্টার অসীম উল্লেখ করছিলেন বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে বের করা, তিনি পুলিশের প্রসঙ্গ টানেন, সাংবাদিকদের প্রশ্ন টেনেছেন। সো ব্যক্তির যে সম্মান এবং নিরাপত্তা, সেটা রক্ষার প্রয়োজনে মত প্রকাশ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এর মধ্যে ভারসাম্য আসলে কীভাবে করা যাবে? না, ওনারা তো ব্রিটিশ আইন ফলো করে, এখন তো আইন বানায় না, ফলো করে এখনকার ব্যারিস্টাররা না, খালি না, উনি তো যেখানে প্র্যাকটিস করবেন সেই দেশের আইন অনুযায়ী চলবে। আমাদেরকে এই দেশের আইন দিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে আমার কথা হবে, তাদের করা আইন বেশি। অবশ্যই এটা ইন্ডিয়াতেও আছে, এটা পাকিস্তানেও আছে, সাবকন্টিনেন্টে আছে, নেপালে আছে, শ্রীলঙ্কায় আছে। আগে বলছি যে আগে অ্যাসিড থ্রোয়িং ছিল, ম্যাডাম বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন এবং ওইটা মহামারী আকার ধারণ করছিল, উনি আইন করলেন, ক্যাপিটাল পানিশমেন্ট নিলেন, প্রয়োগ করলেন, এখন তো নাই। তা আপনি আইন করবেন এবং নিরপেক্ষভাবে এনফোর্স করবেন। অবশ্যই যদি আইন প্রয়োগটা নিরপেক্ষভাবে হয়, মোটিভেটেড না হয়, ইচ্ছা করে না হয়, তাহলে অবশ্যই হবে। কিন্তু বিচার বিভাগ, আমি বলতেছি বিচার বিভাগে অনেকে মানে বিচার, আমাদের দেশে বিচার তো নাই, অ্যাডভোকেট নাই, ভালো অ্যাডভোকেট নাই, উকিল নাই, কোর্ট নাই, বিচারক নাই। বিচারক ডিসেন্ট্রালাইজ করার খুব একটা দরকার। এখন যে যোগাযোগ ব্যবস্থা হয়েছে, কিন্তু আপনার কথা হচ্ছে অ্যাপিলেট ডিভিশনে আপনি যেটা বললেন, ওনার কথা আমি স্বীকার করি। আমাদের যে মামলার জট আছে, কমপক্ষে 5টা বেঞ্চ দরকার অ্যাপিলেট ডিভিশনে। এমনি তো সংস্কারের প্রস্তাব ছিল ডিভিশনে 1টা, ডিভিশনে যদি নাও করেন, অন্তত এমনভাবে করেন এই বিচারগুলা শেষ করা যায়। আপনার কুইক যদি ধরেন, ওই যে রামেসা নাকি, ওই যে রামেসাকে হত্যা করা হলো, এখন ধরেন এখন লোয়ার কোর্ট তাকে ফাঁসি দিছে, তাকে হত্যা করছে এবং বলৎ করছে, এখন তো হাইকোর্টে যাবে, এখন তো সুপ্রিম কোর্টে যাবে, এটা তো সময় নেবে না, ওখানে শর্টকাট ছাড়িয়ে দিলেন। আমার কথাটা আইন করেন যে সোজা পরিষ্কার নিরপেক্ষভাবে তদন্ত হবে, নিরপেক্ষভাবে বিচার হবে, মানে আইনের শাসন সুশাসন যা বলে সোজা দ্রুত, একটা টাইম ফিক্সড, সব জায়গায় স্পেশাল কোর্ট থাকবে, হাইকোর্টে থাকবে, হ্যাঁ তাকে আপিলের সুযোগ দেন, সুপ্রিম কোর্টে থাকবে, স্পেশাল বেঞ্চ থাকবে, প্রত্যেকটা বেঞ্চ 7 দিন বা 10 দিন। অসীম ভাইকে সুযোগ দিবে না, আমার মাথা ধরেছে আজকে সুযোগ দেন, অমুক সমস্যা টাইম দেন, নো টাইম ফিক্সড, 15 দিন করে দিল, তারপরে যা এক্সিকিউট করে দেন, সোজা করা, সব ট্রাইব্যুনালের মতো বিচার। আসলে তখন আপনার
এই যে একজন পুলিশ বড় কর্মকর্তা লিফটে উঠছে, আমাকে চিনছে, চেনার পরে বলছে, আপনি কেমন আছেন, আমাকে জিজ্ঞেস করলো, ভালো আছি, আপনি কোথায় আছেন, বললো জায়গার নাম, তো ভালোই আছেন, ভালোই আছেন, আপনাকে সাহস নিয়ে একটা কথা বলবো, বলেন। হ্যাঁ, সিনিয়র যা বলে তদন্ত রিপোর্ট তাই হয়, সেই অনুযায়ী বিচারও তাই হয়। তো এই জায়গার থেকে তো বেরিয়ে আসতে হবে, নাহলে তো হবে না। সো ব্যারিস্টার অসীম, এই ধরনের আইন পাশ করার জন্য সংসদই কি যথেষ্ট? আইন পাশ করার জন্য সংসদ যথেষ্ট, কিন্তু আইনটা শুধু সংসদের মধ্যে আলোচনাই যথেষ্ট কিনা, নাকি এর বাইরে সাংবাদিক, প্রযুক্তিবিদ, মানবাধিকার কর্মী, ব্যবসায়ী, নাগরিক সমাজ সবার সঙ্গে একটা উন্মুক্ত আলোচনা করা দরকার? কি মনে হয়? প্রত্যেকটা নাগরিকই কিন্তু স্টেক হোল্ডার। কারণ আপনার নাগরিকের নিরাপত্তা বিধান বলেন, নাগরিকের সুরক্ষার কথা বলেন, তার সামাজিক নিরাপত্তার কথা বলেন, অবস্থানের কথা বলেন, যে আমরা বলি না যে ব্যক্তির স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা, কাজকর্ম করার স্বাধীনতা, আবাসস্থলের নিশ্চয়তা, প্রত্যেকটা বিষয় কিন্তু একটা সামাজিক চুক্তি রাষ্ট্রের সঙ্গে আমাদের। সবারই কিন্তু সে জায়গাতে আপনার আছে। আমি তো মনে করি যে সরকারের এই জন্য কিন্তু আমাদের যেমন আইন সংস্কার কমিশন আছে, আমাদের জুডিশিয়াল আপনার আছে। আইন যে শুধু পার্লামেন্ট মেম্বাররা বানায় তা না, কিন্তু আপনি দেখবেন যে আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং উইং আছে, এবং সেখানে কিন্তু অনেক লিগ্যাল এক্সপার্টরা আছেন, সরকারের অনেক ডেপুটি সেক্রেটারি বলেন, এবং বেশিরভাগই আমি দেখেছি তো তারা করেন, পার্লামেন্ট শুধু সেটা আলোচনা যাচাই ওই যে আপনি যে কথাটা বললেন যে হ্যাঁ মতামতটা, আমি মনে করি যে মতামতটা, যেমন এখানে তো পার্লামেন্ট মেম্বাররা করেছেন আইনটা, একটা কথার কথা আমি বলছি, এটা মনে করেন যে হয়তো বা ড্রাফটিং উইংকে আইন মন্ত্রণালয়কে বলেছেন, বা সংসদ বিষয়ক যে আছে তাদেরকে হয়তো বলেছেন, তারা হয়তো বা এই ধরনের একটা করেছেন। কিন্তু এটার জন্য আপনার আমি একসময় মনে করেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ল সেল ছিল, তো সেখানেও মনে করেন যে আমরা কিছু কাজ করেছিলাম যেগুলো সংস্কার রিফর্মের বিষয়, যেমন কারা সংস্কারের কথা ছিল, জেল কোড 1860 সালের জেল কোড, তাই না, 1860 সালের জেল কোড এখনও সেই ওটাই আছে, নাম কিন্তু ওটাই আছে, আমরা আর পরিবর্তন করতে পারিনি। মানে আমরা যে একটা যে খোল নলছে যে বদলাবো, তার মানে কি আমাদের সেই যোগ্যতাটা হয়নি? ইন্ডিয়াতে কিন্তু হয়েছে, পাকিস্তানেও হয়েছে, আর ব্রিটেন তো মনে করেন যে প্রতি 2 বছর ফুটবল হলিগানদের জন্য আপনার প্রতি বছর বছর আইন হয়েছে তাদের দেশে। তো ওটা হলো গিয়ে ওখানে ফুটবল নিয়ে কিন্তু মারামারি হয় সবচেয়ে বেশি ও জায়গাতে, যার কারণে ওরা জানে যে কখন কোনটা করতে হবে। কিন্তু আমরা দেখা গেছে ওটাই রেখে দিলাম, ওভাবেই আসে, ওভাবেই চললো। এখন আপনি যে কথাটা বললেন, হ্যাঁ আমি মনে করি যে নিশ্চয়ই সবার থেকে আপনি মতামতটা নেন, যে আপনার মন্তব্যটা কি, আপনার বক্তব্যটা কি। যেমন আপনি নিজেও বলছেন, আপনি নিজেই প্রশ্ন করেছেন নিজেকে, যে একজন পুলিশ অফিসার যে কাউকে ভিকটিম করে দিতে পারে, আপনার মাদকের এমন একটা সংখ্যা দিয়ে তাকে গ্রেফতার করলো, সেটা মনে করেন যে কেউ যদি মনে করেন যে কাউকে ফাঁসানোর জন্য বলে যে, বা পুলিশকে ব্যবহার করে যে ও আমার শত্রু, ওরে এটার মধ্যে ফাঁসায় দেন, তা আপনি সে দেখা গেছে মিথ্যাভাবে একটা নিরীহ মানুষকে ফাঁসিয়ে দিল, তা আপনি সেই জায়গাতে তার কি এই হবে, বিচার হবে? আপনার নিজের মধ্যে থেকে এই প্রশ্নটা এসছে, আপনি তার আইনজীবী হিসেবে এই কথাটা আনেন না, তোলেন নাই, বা আজিজ ভাইয়ের মধ্যে এই কাজ বিষয়টা মাথায় এসছে। তো তাহলে এই কারণে আমি বলবো যে সংসদ এই ব্যাপারে বিভিন্ন পিপল ফ্রম ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ, বিভিন্ন পেশার মত পথের মানুষের মতামত নিয়ে আইনকে কিভাবে আপনি শক্তিশালী করতে পারবেন, ভালো আইন তৈরি করতে পারবেন। যে আজিজ ভাই যে কথাটা বললেন, আমি আমার নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া 91-এ যখন ক্ষমতায় এসেছিলেন, সে সময় সন্ত্রাস বিরোধী আইন, এই যে সেরাটনের পরে আলাদা করছে, না অপারেশন ক্লিন, ওটা গেলে হয়তো অনেকে বলবে যে এক্সট্রা জুডিশিয়াল, আপনি কি সেটা সাপোর্ট করেন? দ্যাট ইজ ডিফারেন্ট থিং। সে সময় সোসাইটির কিন্তু নিড ছিল, মানুষ কিন্তু প্রেস ক্লাবে ওই অপারেশন ক্লিন হার্ট কিংবা আপনার ওই যে র্যাবের ইয়ার পক্ষে কিন্তু মিছিলও করেছিল, মহল্লা পাড়া মহল্লায়। কারণ ওটা হয়েছিল পরবর্তীতে এসে, বেসিক্যালি যে 96 থেকে 2001 পর্যন্ত সন্ত্রাস। আর ছাত্র দল এবং যুব দলের ছেলেরা তখনও যে সন্ত্রাসটা শুরু হয়েছিল, এছাড়া কোনো অল্টারনেটিভ নাই না। ওইটা তো বললাম, তো ওটা অন্য জিনিস ছিল। তা আমরা ওইটাকে মনে করেন যে আইনের ছাত্র হিসেবে মনে করেন আমি সেটা সাপোর্ট করলাম না, কথার কথা আমি বলছি। কিন্তু আইনের মধ্য দিয়েই তো আপনার অনেক কিছু সম্ভব। যে সন্ত্রাস দমন অধ্যাদেশ হয়েছিল, স্পিডি ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেটাও কিন্তু বিএনপি করেছিল। অ্যাসিড দমন অধ্যাদেশ, সেটা বিএনপি করেছিল। যৌতুক বিরোধী আইন, সেটাও বিএনপির সময় হয়েছিল। যতগুলো ভালো আইন বলেন, আপনি বলেন মুক্তিযুদ্ধে সোল এজেন্ট যারা ছিল, তারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করে নাই, বিএনপি করেছিল।
ওই মুক্তিযুদ্ধ পদক দেওয়া, স্বাধীনতা পদক দেওয়া, 21শে পদক দেওয়া, সেগুলোও কিন্তু ভালো ভালো কাজগুলো, ভালো ভালো আইনগুলো আমি তো দেখিয়ে দিতে পারবো। এটা মানুষ সবারই আপনারই হওয়া উচিত। এই জন্য আমি বলছি, এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ সেবার সুযোগ পেয়েছে। আমি তো মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী একটা উদ্যোগ নেবেন, উনি কমিটি করে দেবেন। কমিটি মানে যে ওনার শুধু সংসদীয় কমিটি তা না, ঠিক আছে, আপনার আইন মন্ত্রণালয় সম্পর্কিত যে সংসদীয় স্থায়ী কমিটি আছে, আপনি সেখানে ইনভাইট করেন এক্সপার্টদেরকে, একাডেমিকদেরকে, সাংবাদিকদেরকে, ইন্টেলেকচুয়ালদেরকে, ব্যবসায়ীদেরকে। কারণ আপনি আমি যে কেউ তো ভিকটিম হতে পারি, তাই না? তো তাহলে আপনি আনেন, বলেন আপনারা যে আইনটা করতে চাচ্ছেন তাতে ওনাদের থেকে মত নেন, পরামর্শ নেন। আমি মনে করি যে ভালো কিছু আপনি পাবেন। আমরা তো এক কথা বলেছি যে পার্লামেন্টে কয়জন মনে করেন যে আইন সম্পর্কে সম্যক মনে করেন যে ধারণা বা জ্ঞান আছে। এই কারণে আপনাকে বাইরের থেকে ইনপুট দিতে পারবে এরকম লোকও আছে, এবং আপনি চাইলে সহযোগিতা অনেকে আছে আপনাকে মানে অ্যাসিস্ট করার জন্য, সাজেশন দেওয়ার জন্য, কন্ট্রিবিউট করার জন্য। এরকম লোক তো আমাদের দেশে অনেকেই আছে। মিস আজিজ, আপনি একটু শেষের দিকে চলে এসেছি, সম্ভবত এটাই ফাইনাল রাউন্ড। রাষ্ট্রপতির পদত্যাগ থেকে মন্ত্রিসভার রদবদল, নানা কিছু নিয়ে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে। সরকার 5 মাস পার করলো, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকই সম্ভবত মন্ত্রীদের বলে দিয়েছিলেন যে 6 মাস তিনি দেখবেন, হয়তো আরও 1 মাস আছে। তো এই যে সরকারের বা রাষ্ট্রের মধ্যে যে পরিবর্তনগুলো, সরকারের ভিতরে তো পরিবর্তন হতেই পারে। মিনিস্ট্রিতে অনেকে অনেক রকম বেভাস কথাবার্তা বলতেছে, অনেকের লোড, সাইজের লোড বেশি হয়ে গেছে মিনিস্ট্রি, এগুলো তো করতে হবে। আমার কথা হচ্ছে এক মেসি খেলতে পারবে না, টিম লাগবে। এক মেসি গোল করতে পারে না, এই যে গোল করতে পারে নাই, চলে গেছে। টিম তো ক্রমাগত বড় হচ্ছে, হ্যাঁ, টিম তো ছোট হচ্ছে না, টিম তো বড় হচ্ছে। আমি তো দেখছি যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট। শেখ হাসিনা মন্ত্রী পরিষদ করলো, তখন কিন্তু বলছিলাম কচি কাঁচার আসর। আমি বলবো এবারে যে ক্যাবিনেট হয়েছে, এটা কিছু শিশুও ঢুকে পড়ছে। কি শিশু? আচ্ছা, কচি কাঁচার থেকে আরেক ধাপ নিয়েছে। সুতরাং আমার কথা, শিশু হলে নিষ্পাপ। হ্যাঁ, নিষ্পাপ, কিন্তু এই শিশু তা না, এই শিশু তা না। তো সুতরাং আমার কথা হচ্ছে যে চেঞ্জ হতে পারে। পত্রিকাগুলো, মিডিয়াগুলো লিখতেছে যে সামনে নির্বাচন আছে, নির্বাচনে সব জায়গায় বোঝে এমন লোক থাকা দরকার। এটার মানে এই সরকারের কি আরেকজন ইস্টিমাম দরকার? হ্যাঁ, আর একটা উল্টা দিকও আছে। এখন ধরেন সরকার, অর্থাৎ সরকারের ভিতরে যদি কোনো চর্চা থাকে, তাহলে যদি আপনি সরকারের সিনিয়র নেতাদেরকে অ্যাভয়েড করতে থাকেন, তাহলে সরকার পার্টির ভিতরে তো সমস্যা তৈরি হবে। সুতরাং এটা ভাবতে হবে যে আমলাকে আমলা হিসেবে ইউজ করেন। আমলা সে প্রেসিডেন্ট হাউসে তাকে বড় পদ দেন, সমস্যা নাই, আমলার পরামর্শ নেন, সে তো আছেই। কিন্তু এখন রাজনৈতিক নেতা যদি অ্যাভয়েড করে তাকে ঘাড়ে চাপা দেওয়া হয়, এটাতে পার্টির ভিতরে তো মেসেজ ভালো যাবে না। এই জন্য আমি মনে করি যে এটা ভাবা উচিত কীভাবে করা। হ্যাঁ, সামনে নির্বাচন আসতেছে, আমার নির্বাচন তো হবে। আপনি বলেন রিলেটেড, এই যে ট্রাইব্যুনালে, আমার কথা হচ্ছে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ ছিল। আপনি তো অধ্যাদেশ অনেকগুলো পাশই করেন নাই। হ্যাঁ, এটা আবার এটার সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে সন্ত্রাসবিরোধী আইন করতে গেলেন কেন? এখন আবার ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করতে গেলেন কেন? সামনে স্থানীয় সরকার নির্বাচন। এখন যেভাবে আপনার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কথা বলছে, তাতে তো মনে হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, ফাইনালি হতে পারে। হ্যাঁ, অন্য কিছু না হলে, অন্য কোনো নেগোসিয়েশন না হলে নিষিদ্ধ হতে পারে। তাহলে এই যে সামনে যে স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনে তাহলে আপনার আরপিওতে তাহলে পরিষ্কার বলতে হবে যে আওয়ামী লীগ পরিচিত থাকলে সে ইলেকশন করতে পারবে না, নাকি পার্লামেন্টে পাশ করুক। হ্যাঁ, কারণ যদি ওপেন আওয়ামী লীগ পরিচিত থাকলে, কেউ আওয়ামী লীগের সমর্থক হলে না, আমার কথা যে ধরেন এখন যেভাবে বলা হচ্ছে, সেটা তো পার্টি নিষিদ্ধ, মানবাধিকারের লঙ্ঘন হবে কমপ্লিটলি। এখন ধরেন স্থানীয় সরকার নির্বাচনে তো এলাকার লোক চেনে কে কোন দলের, আর বাংলাদেশের মাটি সোনার শেখা, মত প্রকাশের স্বাধীনতা, সব রাজনীতি করে, সব রাজনীতি করে। হ্যাঁ, সুতরাং আপনি বাঁচবেন কিভাবে? সুতরাং আপনি এটাকে বার করতে হবে তো, যে নির্দোষ যারা আছে তাদের ভিতরে ফৌজদারি অপরাধ নাই,
তারা ইলেকশন করতে পারবে কি না, এটা ক্লিয়ার না করলে তো ইলেকশনের সময় তো সমস্যা তৈরি হবে। হ্যাঁ, ধরেন আমার জানা মতে এবারে যে ইলেকশনে বিএনপি 2/3 মেজরিটি পাইছে, সব কিন্তু পজিটিভ ভোট না। আমার ধারণা সব সময় যে আওয়ামী লীগের ভোট ব্যাংক ছিল মাইনরিটি, এই মাইনরিটি 99% ভোট বিএনপি কে দিয়েছে। 99% ভোট দিছে। কারণ হচ্ছে জামাতের শেষের যে তাফালিং এবং জান্নাত দেওয়া এবং টাকা পয়সা ওপেন বিতরণ করা, মানুষ আর ওই অন্ধকার যুগে ঢুকতে না চায়, নতুন পোলারাইজেশনে ভোট দেয়নি। জি। তো এই ভোটগুলো তো পজিটিভ করতে হবে, এটা করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আমি বলবো যে তারেক রহমান আস্তে আস্তে গোপনে গোপনে করতেছে। ধরেন এআই চালু হয়েছে, কিউআর কোড, অর্থাৎ ক্যাশলেস সোসাইটি যদি করে ফেলা যায় তাহলে কিন্তু দুর্নীতি অনেক কমে আসবে। তবে সর্বাগ্রে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে জাতি গঠন করতে হবে, যে এই যে সাক্ষী পাওয়া যায় না এরকম সোসাইটি রাখা যাবে না। সোসাইটি সাক্ষী পাওয়া যাবে এরকম সোসাইটি তৈরি করতে হবে। আমি কোন বিষয়টা বলবো যে রাষ্ট্রপতি বা সব মিলিয়ে আলোচনাটা শেষ করে আনতে চাই আমরা শেষের দিকে জাস্ট। যে দেশের জন্য ভালো স্থিতিশীলতা, গণতন্ত্র, জনগণের নিরাপত্তা, ওই যে আমরা আইনের শাসনের কথা বলেছি, সুশাসনের কথা আমরা বলি, সমস্ত কিছু আপনি যেটা বললেন যে সমাজ পরিবর্তন করতে হবে, আমাদের প্রত্যেককেই বদলে দাও, তাই না, নিজেকে বদলে দিতে হবে, তাহলে আপনি একটা ভালো দেশ পাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে গণতান্ত্রিকভাবে কাউকে, আপনি একটা কথা বললেন যে চিফ প্রসিকিউটর উনি নিষিদ্ধ হবে, আবার আপনি একটা কথা বললেন যদি না নেগোসিয়েশন হয়, তার মানেটা কি? নেগোসিয়েশনের বাইরে আদালতে এক ধরনের সিদ্ধান্ত হতে পারে, আর যদি নেগোসিয়েশন হয় তাহলে আদালতের সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে। এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। তার মানেটা কি? আপনি আইনের শাসন পুরোপুরি নিজেও বিশ্বাস করতে পারছেন না। না, এরকমও আছে যে একটা কথা বলতে পারেন যে আদালত পর্যন্ত গড়ানো, সেটাও আবার রাজনৈতিক সিদ্ধান্ত দিলে সেটাও তো আলোচনা। আইনে যদি কেউ নিষিদ্ধ হয় কিংবা কারো যদি ফাঁসি হয় এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণের পর যদি আইনগত কোনো সিদ্ধান্ত হয়, তাহলে কি আপনি বলবেন যে নেগোসিয়েশন করে আপনি সেটাকে উল্টায় দেবেন? এটা একটা বিষয়, নিশ্চয়ই আমরা সেটা সমর্থন করতে পারি না। কিন্তু আপনি যদি বলেন যে না, বৃহত্তর রেকনসিলিয়েশনের বিষয়টা ভিন্ন বিষয়, না সেটা বিচারই হতো। এখন আমি বলছি তো রেকনসিলিয়েশন তো আমি বলি না যে আপনি এখন করবেন, আমি বলছি না, আপনাকে আগামী দিনেও তো মনে করেন যে পথটা খোলা রাখতে হবে। ওই যে আমরা বললাম যে আপনি তো বলেছেন যে সব কি বিএনপির ভোট, আমি নিজেও মনে করি না কখনো। বিএনপির ভোট কত পার্সেন্ট, আওয়ামী লীগের ভোট কত পার্সেন্ট, আওয়ামী লীগের যারা মনে করেন যে পারপেট্রেটর ছিল, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যারা ছিল, অ্যাট্রোসিটিসের সঙ্গে যারা ছিল, তারা বাদে তো কিছু মানুষ তো সমাজে রয়ে গেছে। আপনি কিন্তু তার বদলাইতে পারবেন না, আপনি তার চেহারা বদলাই দিতে পারবেন মেরে, কিন্তু তার ভিতরে মনটা বদলাতে পারবেন না। এই কারণেই বলছি, গোপালগঞ্জের থেকে কি আমার কোনো ছোট ভাইরা বন্ধুরা এমপি হবেন তারা কোনোদিন ভেবেছিল? কখনো ভাবেনি। কিন্তু অবস্থাটা এমন যে তারাও দেখা গেছে আওয়ামী লীগের ভোট পেয়েছে। আমি বলছি এটা, আমি তাদেরকে আন্ডারমাইন করছি। ধন্যবাদ। আর দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এম এ আজিজ এবং ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ দর্শক অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, আইন ভালো, কিন্তু আইনের প্রয়োগটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আইনটাকে আপনি কীভাবে প্রয়োগ করছেন, সেই আইনটাকে আপনি রাজনৈতিক বিবেচনায় নিজের স্বার্থে বা অন্যকে অপদস্থ করবার কারণে করছেন কি না, ব্যবহার করছেন কিনা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই জায়গায় আসে আমাদের মূল্যবোধের যে সংকট আছে সেটাকে অতিক্রম করবার বিষয়। একই সঙ্গে আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন, এই প্রসঙ্গগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করব যে সরকার যদিও নতুন, কিছু কিছু ব্যত্যয় বিচ্যুতি তার মধ্যেও আছে, আলোচনা অতিথিরা করছিলেন, কিন্তু এগুলোকে কাটিয়ে উঠবার চেষ্টাটা থাকতে হবে, আন্তরিক চেষ্টা থাকতে হবে, এবং ধীরে ধীরে যে আপনি এগুচ্ছেন সেটা কিন্তু মানুষকে বুঝতে দিতে হবে। আর না হলে আগে যেখানে ছিলাম সেই তিমিরে আমরা যাব, এবং সেগুলো কারোর জন্যই হয়তো কল্যাণকর হবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।